আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। জনাব তাপস তার ফুফু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করছেন যে তাহলে কি করব। মাসুদউদ্দিন চৌধুরী সাহেবের যে বিষয়টা, আমরা একটা মিস কেসে তাকে গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিলাম। সেই প্রোডাকশন ওয়ারেন্ট মঞ্জুর হয়েছিল। পরবর্তীতে গত পরশুদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাকে সোনারেশ সহ তাকে সেফ হোমে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। আমরা তাকে গতকালকে সেফ হোমে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি যে সকল তথ্য আমাদের কাছে দিয়েছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি এবং প্রয়োজন বোধে আরও 2 দিন আমরা তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ আছে। আমাদের মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন তাতে আবারও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এই পর্যন্ত কি বলেছেন আর বলা যাবে না, এইটুকুন পর্যন্ত আপনাদেরকে জানাতে পারলাম। সেটা তো সকলেই জানে যে 1/11 যে সরকারটি ছিল সেখানে মাসুদউদ্দিন চৌধুরী বা আরও কয়েকজনকে ডিফেক্টিভ গভর্নমেন্ট বলা হতো। পুরা সরকারটাই তারা চালাতেন। তো সেই কারণে তখনকার সময়ে যে সকল অমানবিক ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। তো সেই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যা তথ্য পেয়েছি আরও হয়তো তথ্য পাওয়া যাবে এবং যে কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যদি প্রয়োজন হয় তাকে আবার সেফ হোমে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। থ্যাংক ইউ। আর যেটা হচ্ছে আজকে আমরা 1/11 সময় যে অভিযোগগুলো আছে এবং বিগত জুলাই আন্দোলনেও তার ভূমিকা আছে। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে। সব কিছুই আমরা খোঁজখবর নিচ্ছি এবং আমরা ইনভেস্টিগেশনে নিয়ে আসতেছি সব কিছু। না, ফেনীর হত্যা, তিনি একটা মামলায় গ্রেফতার হয়েছেন। সেই সূত্র ধরে আমরা আমাদের কেসে আমাদের আওতায় তাকে নিয়ে এসেছি। আমরা শুধু পার্টিকুলার কোনো বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করছি না, ফেনীর বিষয় না। আমরা সকল বিষয়ই নিয়ে আসতেছি। যেসব মানবতা বিরোধী অপরাধের মধ্যে তার সম্পৃক্ততা থাকবে সেখানে আমরা তাকে নিয়ে আসব। আর হচ্ছে আজকে বিডি কেস নাম্বার 3/2026 যে মামলাটিতে আমাদের এই মামলায় শেখ ফজলুর তাপস সহ 28 জন আসামি। সেখানে আপনারা জানেন যে গত 18 এবং 19 জুলাই 2024 তারিখে সবচেয়ে অমানবিক যে ঘটনা হয়েছে, পরপর 2 দিন সেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ছাত্র জনতার উপরে নির্বিচারে বৃষ্টির মতো গুলিবর্ষণ করা হয়েছে, অনেক লোক হতাহত হয়েছে এবং সবচেয়ে আবেগের যে জায়গাটা, যে আমাদের একটা সন্তান, তার নাম হচ্ছে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুঁইয়া ওরফে ফায়াজ, যার নামে এখন আমাদের যে প্রতিবন্ধী মাঠটা যার নামে নামকরণ করা হয়েছে, সেই ফায়াজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং সারা বাংলাদেশ তখন আবেগে আপ্লুত হয়েছিল সেই হত্যাকাণ্ডের ব্যাপারে। এই ঘটনার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন, সেখানে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণের মেয়র জনাব তাপস, তাদের মধ্যে তারা সেখানে ফুফু ভাই পু, তো তাদের মধ্যে একটা টেলিফোনিক কনভারসেশন ছিল, যেটা ছিল অত্যন্ত ভয়াবহ। সেটা ভাইরাল হয়েছিল। আজকে আপনাদের কাছে আবার একটু মনে করিয়ে দিই, 2টা লাইন আপনাকে যদি একটু পড়ে শোনাই। তো সেখানে জনাব তাপস তার ফুফু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করছেন যে তাহলে কি করব। তিনি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরে বলেছিলেন যে বাবা একটু চিন্তা করে কথা কইও। তারপরে বলছে জি, এটাই তাদের আকাঙ্ক্ষা। এবং এরকম কিছু কথাবার্তা বলার একটা পর্যায়ে বলেছে আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি।
এখন এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এই যে একটা ভয়াবহ সিদ্ধান্ত, একটা সরকার প্রধান যিনি এই দেশের মানুষের অভিভাবক ছিলেন, ছাত্র জনতার মাতৃতুল্য যে নেত্রী ছিলেন, যার উপরে মানুষের এত আশা ভরসা ছিল, হয়তো এই দেশের ছাত্র জনতা কোনোদিন চিন্তা করে নাই তিনি এইরকম একটা সিদ্ধান্ত বা এইরকম একটা হুকুম তিনি দিতে পারেন। তিনি আন্দোলন দমনে চেষ্টা করতে পারেন বা তিনি রাষ্ট্রীয় নানান কলাকৌশল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি লেথাল ওপেন বিমান করবে, সোজা গুলি করবে। এইরকম একটা অমানবিক বা ভয়াবহ একটা আদেশ, যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন এরপর থেকেই সারা বাংলাদেশে, শুধু মোহাম্মদপুর এলাকায় না, সারা বাংলাদেশে লেথাল উইপন ব্যবহার করার প্রবণতা বেড়ে গেল এবং নির্বিচারে পুলিশ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা শুরু করলো। কয়েক হাজার মানুষ শহীদ হলো। তারই মধ্যে মোহাম্মদপুরে আমাদের ফায়াজ সহ অনেকে হতাহতর শিকার হলেন। তো সেই মামলাটি, এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি এবং সেখানে সর্বোপরি আমরা যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি সেখানে হচ্ছে যে এই যে আমাদের সারা বাংলাদেশে শুধু এই ঘটনার মধ্য দিয়ে শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী 8-6-26 তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। দোয়া করবেন যাতে এই কেসটি আমরা যথাযথভাবে শেষ করতে পারি। বলেছিলেন যে থানায় যে মামলাগুলো চলমান আছে সেগুলো আপনারা তদন্ত করবেন, আপনারা চিঠি দিবেন বলেছিলেন যে আমরা চিঠি এর আগেই দিয়েছি, আপনাদেরকে এর আগেও বোধহয় আমি অবহিত করেছি। ইতিমধ্যে আমার কাছে ঢাকা শহরের প্রায় 600 থেকে 700 মামলার কপি আমার কাছে অলরেডি এসছে, কিন্তু আমাদের সময় এবং লোকবলের অভাবের কারণে এগুলি একটু যাচাই বাছাই করা আমাদের সম্ভব হচ্ছে না। আমরা যাচাই বাছাই করে যে কেসগুলো এই ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন মনে হয়, যেগুলো আমাদের এখানে তদন্ত হওয়া প্রয়োজন বা যেগুলো আমাদের এখানে বিচার্য, এগুলি আমরা রাখব, আর যেগুলি এই ট্রাইব্যুনালের আওতায় আসে না সেগুলি আমরা ফেরত দিয়ে দিব। তাহলে এই মামলাগুলোর মধ্যে থানা কোনো তদন্ত প্রতিবেদন জমা দিবে না আপনাদের এই শেষ? আমরা কিছু কিছু কেসে আমরা যেগুলো আমরাও ইনভেস্টিগেশন করতেছি, পুলিশও ইনভেস্টিগেশন করতেছে, সেগুলো আমরা নির্দেশনা দিয়েছি যে আমাদের ইনভেস্টিগেশনে অলরেডি আমরা যেগুলো টেক আপ করেছি সেগুলো যাতে তারা কোনো রিপোর্ট সাবমিট না করে, তাহলে কনফ্লিক্টিং হয়ে যাবে। হ্যাঁ, তথ্য সেটা আমার একেবারেই আমার ডাইরেক্ট নলেজে কিছু নাই, তবে এগুলো তো আমাদের ইন্টারনাল চিঠি চালাচালি হতেই পারে, এগুলো তো আসলে পাবলিকলি বলার বিষয় না। আমরা ইনভেস্টিগেশনে অনেক কিছুই তো হবে, ইন্টারনাল এক্সটার্নাল অনেক কাজ আমাদের থাকে। আমরা গুম সংক্রান্ত, ক্রসফ্যাক্ট সংক্রান্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত অনেক কার্যক্রম আমাদের ভিতরে থাকে, এগুলো পাবলিকলি তো বলা মুশকিল। থ্যাংক ইউ।